সুপ্রিয়া দেবীর দুই বৌমা রুমকি এবং টিয়া। 5 বছর আগে তাদের দুজনের বিয়ে একসাথে হয়েছিল। রুমকি ছেলে বিট্টু কাকিমার ঘরে গিয়ে দুষ্টুমি করছিল। এমন সময় টিয়া সেখানে গিয়ে দেখে বিট্টু সারা বাড়িতে জিনিসপত্র ছড়িয়ে রেখেছে। এ কি বিট্টু, তুই এখানে কি করছিস? আর তুই আমার মেকআপের জিনিস এভাবে ছড়িয়েছিস কেন? এ বাবা, আমার দামি লিপস্টিকটার কি অবস্থা করেছিস তুই? এই তুই ওঠ, এখান থেকে যা। সব সময় দুষ্টুমি, জিনিসপত্র নষ্ট না করলে তো শান্তি হয় না নাকি? কাকিমা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কি এখানে আসবো না? না, আসবি না। তুই সবসময় আমার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করিস। বদমাইশ দুষ্টু ছেলে, যা নিজের মায়ের মেকআপের জিনিসপত্র নিয়ে ঘাট। আমি মাকে বলে দেব তুমি আমায় বকছো। হ্যাঁ হ্যাঁ, যা বলে দে। আমি কি তোর মাকে ভয় পাই নাকি? টিয়া যখন বিট্টুকে এসব কথা বলছিল, ঠিক সেই সময় রুমকি সেখানে এসে হাজির হয়। হ্যাঁ, ভয় পাবে কেন? ছোট বড় মানামানি তো তোমাদের কোনোদিনও ছিল না, এখন আবার গলা চড়িয়ে সেসব কথা প্রচার করতে হবে? তুমি তুমি কখন এলে? যখন তুমি আমার ছেলেকে বকছিলে ঠিক তখনই এসেছি। তুমি কি ভেবেছো আমি এসব কথা শুনতে পাবো না? দেখলে তো আমি ঠিক ধরে ফেলেছি। আরে বাবা, এতে ধরার কি আছে? তোমার ছেলে দুষ্টুমি করছে আর তুমি এসে আমাকে ধরছো? শোনো, ও আমার অনেক লোকসান করে দিয়েছে, ওকে নিয়ে যাও তো। তোমার লোকসান করেছে? কত টাকা লোকসান করেছে? 1 লাখ নাকি 2 লাখ? 1 লাখ 2 লাখ নয় বটে, কিন্তু 1,500 টাকা নষ্ট করেছে। আমার এই লিপস্টিকটা না ব্র্যান্ডেড লিপস্টিক, আর তোমার ছেলে সেটাকে সারা মেঝেতে ছড়িয়ে না নষ্ট করেছে। 1,500 টাকা তো ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এমন করছো যেন তোমার মেয়ে আমার কোনো কিছু নষ্ট করে না। এই তো গত সপ্তাহে আমার ঘরে গিয়ে আমার মায়ের দেওয়া দামি কাঁচা ল্যাম্পটা ভেঙে ফেলে দিয়েছিল। আমি কি এই কথা নিয়ে কোনো চিৎকার চেঁচামেচি করেছিলাম? যেমন মানসিকতা তেমন আচরণ। সামান্য সামান্য জিনিস নিয়ে টাকা পয়সার হিসাব দেখাচ্ছ। এই সংসারে সব থেকে বেশি খরচ না আমি করি, বুঝলে? তাই এইসব 1,500 টাকা 2,000 টাকার হুমকি আমাকে দেখাবে না। ও তাই বলছি। তা কোন দিক থেকে তুমি এই কথাটা বললে দিদি? তোমরা সংসারে যত টাকা দাও না, আমরাও পাই টু পাই সেই হিসাবে তত টাকাই দিই, 1 টাকা কম দিই না, বুঝলে? তার উপরে তোমরা সব থেকে বেশি খরচ করো, তাও তো আমরা কোনোদিনও কিছু বলি না। আমি খরচ বেশি করি? আর তুমি যে দিনের পর দিন এসি চালিয়ে বসে থাকো, রাত দিন তো তোমার ঘরে টিভিও চলে। ওয়াশিং মেশিন ছাড়া তুমি কাপড় কাচতে পারো না। সেই সবের বিল আমরা সমান ভাগে ভাগ করে দিচ্ছি, বুঝলে? এখানে তো আমার খরচটাই বেশি হয়ে যাচ্ছে নাকি? এভাবেই দুই জায়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর শাশুড়ি এসে তাদের ঝামেলা থামান। কি সমস্যা বলো তো তোমাদের? তোমরা কি একটা দিনও শান্তিতে থাকবে না? সারাক্ষণ চিৎকার চেঁচামেচি অশান্তি ঘরের মধ্যে লাগিয়েই রেখেছো। আমার একটুকু ভালো লাগে না এসব। আরে বাবা, তোমাদের দেখে দেখে তো ছোট ছোট বাচ্চা দুটো একই শিখছে, সেটুকু জ্ঞান তো অন্তত করো। সেই শিক্ষাটা আপনার ছোট বৌমাকে দিন মা। বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, ওসব তো কিছু জানেই না। দেখুন না, বিট্টু সামান্য একটা লিপস্টিক নষ্ট করে ফেলেছে, তার জন্য আমাকে কত কি শোনালো। ওকে তো ঘর থেকে বেরও করে দিচ্ছিল। দিদি, তুমি যেটাকে সামান্য জিনিস বলছো, সেই জিনিসটা কিন্তু সামান্য নয়। এটা যদি তোমার হতো তাহলে তুমি কি করতে বলো তো? উফ বাবা, তোমাদের ঝগড়া কি থামবে না? কার দোষ নেই আমি এসব কিছু শুনতে চাই না। তোমরা দুজনে চুপ করো আর নিজেদের কাজে যাও। আমি এই বাড়িতে একটু শান্তি চাই। এরপর দুই বৌমা কিছুক্ষণের জন্য চুপ করে যায় এবং যে যার কাজ করা শুরু করে। এটি তাদের বাড়ির প্রত্যেক দিনের রুটিন ছিল। কোনো না কোনো কথাই দুই বৌমা ঝামেলা শুরু করত এবং সেটা দীর্ঘ সময় ধরে চলতো। শেষে হয় শাশুড়ি, না হলে শ্বশুর মশাই, আর না তো স্বামীরা এসে সেই ঝামেলা থামাতো। প্রথম প্রথম তো এরকমই হতো, কিন্তু কয়েক মাস পর ছেলেরাও বউয়েদের সঙ্গে সেই অশান্তিতে যোগদান করে এবং দুই ভাইয়ের মধ্যেও ঝামেলা শুরু হয়ে যায়, যার ফলে সুপ্রিয়া দেবীর দুশ্চিন্তা বাড়তেই থাকে। কয়েক মাস পর সুপ্রিয়া দেবীর মেয়ে মণিমালা ফোন করে। মা, আগামী মাসে আমার ননদের বিয়ে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। আমি আর তোমার জামাই এই সপ্তাহের মধ্যেই ওখানে গিয়ে নিমন্ত্রণ করে আসবো, কিন্তু আমি আগে থেকে একটা তোমাকে কথা জানিয়ে রাখছি। আমার ননদের বিয়েতে ভালো দেখে একটা গিফট দিতে হবে। এখানে আমার মান সম্মান বলে ব্যাপার আছে, একটা সোনার চেন হার দিতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তো দাদাদের সাথে কথা বলবো। তোর বৌদিদেরকে তো চিনিস, একটা থেকে আর একটা জবর। ওদেরকে কিছু বলতে গেলে ঘুরিয়ে 10টা কথা শুনিয়ে দেয়। বাড়ি তো এখন কুরুক্ষেত্রের মাঠ হয়ে গেছে রে। ছেলে বউ নাতি নাতনি সারাক্ষণ খালি ঝগড়া ঝামেলা অশান্তিতে বাড়িটাকে কুস্তির আখড়া বানিয়ে রেখেছে। মা, আমি এসব কিছু জানি না, তুমি দাদাদেরকে বলো আর আগে থেকে সব ব্যবস্থা করে রাখো। তোমার জামাই না হলে মনে মনে কিন্তু খুব রাগ করবে। এই বলে মণিমালা ফোন রেখে দেয়। সুপ্রিয়া দেবী তার দুই ছেলেকে ডেকে মেয়ের ননদের বিয়ের কথা বলে। বাবা, তোদেরকে কিন্তু একটা ভালো দেখে গিফট দিতে হবে।
মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, সেখানে তো আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে। একটা চেন হার কত পড়বে দেখিস তো। মা, আমরা এখন অত টাকা দিতে পারবো না। সামনে আমার ছেলের অ্যাডমিশন আছে, ওখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। এইবারটা আমাকে ক্ষমা করুন। দেখলে তো, কোনো কিছু দেওয়ার নাম করলে ওনার 10 রকম বাহানা শুরু হয়ে যায়। বলি, ননদরা কি আমার একার যে আমি একা দায়িত্ব নিয়ে সবকিছু করব? শুনুন মা, দিলে দুজনে মিলে সমান ভাগে টাকা দেব। আমার একার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয়, আমি আগেই বলে রাখছি। আমি তো বললাম আমার সমস্যা আছে, এখন আমি অত টাকা দিতে পারবো না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি? আচ্ছা, এখন টাকা দিতে পারবে না? এই তো গত সপ্তাহে বোনের জন্মদিনে বোনকে সোনার আংটি করে দিলে। বোনের জন্মদিনে আংটি করে দেওয়ার টাকা আছে, আর একমাত্র ননদের শ্বশুরবাড়ির সম্মান বজায় রাখার জন্য টাকা খরচ করতে পারছো না? আমি কি কিছু জানি না ভাবছো? টিয়া, তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করে যাচ্ছ। আমার টাকা আমি কোথায় দেব, কাকে দেব, সেটা সম্পূর্ণ আমার বিষয়। তোমাকে কে আমার বিষয়ে এত কথা বলতে বলেছে শুনি? তুমি কি সারাক্ষণ আমার জাসুসি করো? আমার তো আর খেয়ে দে কাজ নেই, আমি তোমার ব্যাপার নিয়ে খোঁজ খবর করবো? তোমার বোন নিজেই তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, সেখান থেকেই আমি জানতে পেরেছি। দেখুন মা, আপনার বড় বৌমা সবসময় বাপের বাড়িতে টাকা দিচ্ছে, আর শ্বশুর বাড়ির বেলায় যত বাহানা তার। এসব কি কথা বৌমা? তুমি তোমার বোনের জন্মদিনে গিফট দিচ্ছ, আর আমার মেয়ে শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখার জন্য তোমার কাছে টাকা নেই? এরপর দুই ছেলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কয়েকদিন পর মণিমালা তাদের বাড়িতে আসে এবং সুপ্রিয়া দেবী কাঁদতে কাঁদতে তার ছেলে বৌমার কীর্তি শোনাতে থাকেন। সবকিছু শুনে মণিমালা বলে, দেখো মা, যে বাড়িতে দুটো ছেলে আর বৌমা আছে সেখানে ঝামেলা লাগবে এটা অস্বাভাবিক কিছু না। আমার বান্ধবীর ফ্যামিলিতেও এরকম কাণ্ড ঘটে। তবে একটা ভালো উপায় আমি তোমাকে বলে দিতে পারি, যেটা ওর ক্ষেত্রে খুব কাজে দিয়েছে। সেটা হলো বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন লাগিয়ে দাও। সারাক্ষণ সবাই ইন্টারনেটে ব্যস্ত থাকবে, তাহলে কেউ কারোর সাথে ঝামেলা করার সুযোগই পাবে না। দেখবে বাড়িতে শান্তি বজায় থাকবে। দেখ মা, ঝগড়া বন্ধ করার জন্য আমি সব রকমের উপায় করে দেখে নিয়েছি, কখনো এরকম করতে হবে বলে আমি ভাবিনি। তবে এই করে যদি এদের ঝামেলা বন্ধ হতে পারে তাহলে আমি তাই করতে রাজি আছি। তুই কালকে ইন্টারনেটের লোকগুলোকে ডেকে দে আমার বাড়িতে, আমি কালকে ইন্টারনেট লাগিয়ে নেব। দেখি এই করে যদি এদের মতিগতি একটু পাল্টাই। পরের দিনে সুপ্রিয়া দেবী বাড়িতে ইন্টারনেটের কানেকশন লাগিয়ে নেয়। বাহ মা, এতদিন পরে একটা ভালো কাজ করেছে। এখানে আমার ফোনের নেট তো একদমই ধরতে চায় না, ওয়াইফাই তে কানেক্ট করে নেট কি সুন্দর চলছে। এবার আমি আমার ফেভারিট সিরিয়ালগুলো বিনা বাধাতেই দেখতে পাবো। মা, এটা আগে কেন করলো না কে জানে? এতদিন আমার অনলাইন ক্লাসগুলো ভালো করে করতে পারতাম। যাই হোক, এখন কানেকশনটা এসে গেছে, এবার আমি অনলাইনে কুকিং ক্লাসগুলো জয়েন করতে পারবো, আর বেশ তাড়াতাড়ি শিখে যাব। এক এক করে ছেলে, বৌমা, নাতি নাতনি, দাদু এবং বাড়ির ছেলেরাও ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা সারা দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাড়ির কারোর সঙ্গে কারোর কথা বলার সময় নেই, সেজন্য ঝগড়াঝাটি ঝামেলা সমস্ত কিছু বন্ধ। হ্যালো মা, কেমন আছো? আর বলো, বাড়িতে কি খবর? ঝামেলা একটু কমেছে? আরে হ্যাঁ, তোর টোটকা কিন্তু বেশ ভালোই কাজ করেছে। এখন তো সবাই ফোন নিয়েই ব্যস্ত থাকে রে, কদিন ধরে কোনো অশান্তি কিচ্ছু হয়নি। যাক, আমি একটু শান্তিতে আছি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং বাড়ির সদস্যরা একে অপরের সঙ্গে কথা বলা প্রায় বন্ধই করে দেয়। সবাই সবসময় ফোনেই ব্যস্ত থাকে। এ তো আর এক জ্বালা হলো, সারাক্ষণ এরা মোবাইলের মধ্যে ঢুকে পড়ে রয়েছে, কেউ আমার খবরটাও জিজ্ঞাসা করছে না। আরে বাবা, অফিস থেকে ফিরে ছেলেদের সঙ্গে যে 2 মিনিট বসে গল্প করব সে সময়ও কারণ নেই, আসার পরেই সব ফোন নিয়ে পড়ে থাকে। আর বোমাগুলো সারাদিন হয় রেসিপি দেখছে, আর না হয় তো বিউটি টিপস নিয়ে পড়ে রয়েছে। ছেলেদের পড়াশোনা সব গোল্লাই যাচ্ছে। ঠিক এমন সময় বিট্টু সুপ্রিয়া দেবীর কাছে আসে আর বলে, ও ঠাম্মা ঠাম্মা, দেখো না, মা আমার সঙ্গে খেলছেই না। তুমি বলো না মাকে আমার সঙ্গে। বিট্টু, তোমার মা তোমার সঙ্গে খেলছে না তো কি হয়েছে বাবা? যাও, তুমি বোনের সাথে খেলা করো। এই তিতলি, দাদার সাথে গিয়ে দুজনে খেলা কর। বিট্টু এবং তিতলি দুজনে মাঠে খেলতে চলে যায়, আর এদিকে সুপ্রিয়া দেবী নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। 2 ঘন্টা হয়ে যায়, বাচ্চারা বাড়িতে ফেরে না। অনেকক্ষণ পর যখন বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ হয়, তখন রুমকির একটু সন্দেহ হয় এবং সে বাইরে বেরিয়ে দেখে সেখানে বাচ্চারা নেই। সঙ্গে সঙ্গে সে টিয়ার ঘরে যায়। টিয়া, বিট্টুকে দেখেছো? দুপুরবেলা থেকে ওকে দেখতে পাচ্ছি না। দুপুর থেকে দেখতে পাচ্ছ না আর এখন বলছো? দেখো, মায়ের ঘরে হয়তো আছে, তিতলিও তো এখানে নেই। 2 বৌমা নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে এবং ছেলে মেয়ের সন্ধানে শাশুড়ির ঘরে গিয়ে দেখে শাশুড়ি ঘুমাচ্ছে। তখন তারা আরো চিন্তিত হয়ে পড়ে এবং শাশুড়ি মাকে তুলে বলে, মা, বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি ওদেরকে দেখেছেন?
আরে ওরা তো দুপুরবেলা কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল, তোমরা নাকি ওদের সাথে খেলছো না, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে রয়েছো। সেজন্য আমি ওদের দুজনকে খেলতে বললাম। দেখো এখানে কোথাও খেলছে হয়তো। এরপর তারা দুজনে বাড়ির সব জায়গায় বাচ্চাদের খোঁজ করে, কিন্তু কোথাওই তাদেরকে দেখতে পায় না। বাইরে খোঁজ খবর নেওয়া হয়, সেখানেও তাদেরকে পাওয়া যায় না। এরপর সবার চিন্তা বাড়তেই থাকে। ছেলেরা অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং চারিদিকে হইচই পড়ে যায়। চারিদিক খোঁজ খবর করার পর শেষে বাগানের একটি গাছের তলায় দুটো বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। বাহ, দেখো আজ তোমরা কি পর্যায়ে নেমে গেছো একবার দেখো। নিজেরা ফোন নিয়ে এত ব্যস্ত থাকো যে বাচ্চাদেরকে দেওয়ার মতো সময় তোমাদের কাছে নেই। বাচ্চাগুলো খেলতে খেলতে ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, আর মায়েদের কোনো খবরই নেই। এই তোমরা ফোন নিয়ে সারাক্ষণ পড়ে থাকো, তোমাদের মধ্যে কি একটুকু মনুষ্যত্ব বেঁচে নেই? শাশুড়ির কথা শুনে এবং বাচ্চাদের অবস্থা দেখে সবার খুব খারাপ লাগে এবং তারা নিজেদের ভুল বুঝতে পারে। এরপর তারা সবাই অনুতপ্ত হয় এবং বাড়ি থেকে ইন্টারনেট কানেকশন কেটে দেওয়া হয়। তারা শাশুড়ির কাছে শপথ করে যে তারা আর কোনোদিনও ঝামেলা করবে না এবং মিলেমিশে থাকবে। ধীরে ধীরে দুই বাচ্চার আচরণ পরিবর্তন হতে থাকে এবং তারা সত্যি সত্যি একে অপরের সাথে মিলেমিশে এবং হাসি খুশিতে থাকা শুরু করে। তুলি তার শাশুড়ি বিমলা দেবী, স্বামী সৌহম, দেওর রাজু এবং একমাত্র ননদ রজনীর সঙ্গে বসবাস করত। আজ তুলির শ্বশুরবাড়িতে প্রথম রাখি বন্ধন ছিল, তাই তার ননদ রজনী রাজুকে রাখি পরাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে দেখে তুলি মুখ শুকনো করে সোফার একদিকে দাঁড়িয়ে আছে। তখন সে তুলির কাছে গিয়ে বলে, বৌদি কি হলো তোমার? তোমার কি মন খারাপ? তুমি আজ তোমার দাদাকে রাখি পরাতে যাবে না? আমার তো দাদা নেই, আমি কাকে রাখি পরাতে যাব? ও আচ্ছা, তাই এতে মন খারাপের কি আছে? আমার ছোটদা, সে তোমার দেওর, তাহলে সে তো একদিক থেকে তোমার ভাই হলো। তুমি না হয় তাকেই রাখি পরিয়ে দাও। কি তুমি সত্যি বলছো? রাজু আমার হাতে রাখি পরবে? ঠিক এমন সময় বিমলা দেবী সেখানে আসেন এবং হেসে বলেন, আরে পাগলি, কেন পরবে না? এটাও কি কোনো কথা হলো? রজনী, যা গিয়ে তো ছোটদা ভাইকে ডেকে আন। এরপর রজনী রাজুকে ডেকে আনে এবং তাকে বসিয়ে বলে, ছোটদা, তুই আগে বৌদির হাত থেকে রাখি পর, তারপর আমি তোকে রাখি পরাবো। হ্যাঁ নিশ্চয়ই, বৌদি তুমি প্রথমে আমাদের রাখি পরাও। এরপর তুলি রাজুকে রাখি পরায়। তখন রাজু তুলিকে একটি উপহার দেয় এবং বলে, এই নাও, এটা তোমার জন্য। আরে বাহ, এটা তো শাড়ি আছে, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার সব থেকে সেরা রাখি পূর্ণিমা হলো। এভাবেই তুলি তার উপহার পেয়ে খুশি হয়ে যায়। উপহার নিয়ে সে তার ঘরের মধ্যে চলে যায়। এরপর সে তার অতীতের কথা মনে করে। আসলে তুলি সোমদেবপুর নামক একটি গ্রামে তার বাবা অসিত বাবু এবং মা গীতা দেবীকে নিয়ে আনন্দের সঙ্গে বসবাস করত, কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। হঠাৎ একদিন গীতা দেবীর জ্বর আসে এবং সেই জ্বর কিছুতেই কমতে চায় না। টানা কয়েক সপ্তাহ জ্বরে ভুগে তিনি মারা যান। তখন তুলির বয়স মাত্র 8 বছর। এরপর অসিত বাবু দ্বিতীয় বিয়ে করেন এবং তার নতুন স্ত্রী পল্লবী দেবীকে বলেন, পৌলবী, এই হলো আমাদের মেয়ে তুলি। একে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমার যা কিছু আছে সব তুলির অধিকারী আছে। পল্লবী দেবীর মনে মনে খুবই রাগ হয়। এরপর থেকে সে তুলিকে খুব একটা সহ্য করতে পারত না, কিন্তু অসিত বাবুর কাছে দেখাতো যে সে তুলিকে খুবই ভালোবাসে। এভাবেই দিন কাটতে থাকে। পল্লবী দেবীর একটি মেয়ে ও একটি ছেলে হয়, রিনা এবং রোহান। পল্লবী দেবী তুলিকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করাতেন এবং অসিত বাবুর আসার সময় হলে নিজে কাজে বসে পড়তেন। এমনই একদিন সকালে তুলি অসিত বাবুকে আবদার করে বলে, বাবা, তুমি আজ বাড়িতে আসার সময় আমার জন্য পেয়ারা আনবে। আমার পেয়ারা মাখা খেতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে মা, আমি আসার সময় আমার সোনামণির জন্য পেয়ারা নিয়ে আসবো। এরপর অসিত বাবু তুলির জন্য বাজার থেকে পেয়ারা কিনে আনে। তুলি এবং রিনা সেই পেয়ারা মাখা খেতে থাকে। তখন রোহান খুবই ছোট ছিল। খেতে খেতে রিনা রোহানের মুখে সেই পেয়ারা মাখা দেয় এবং রোহান পেয়ারা খেতে গিয়ে তার গলায় পেয়ারা আটকে যায়। এমন সময় পল্লবী দেবী সেখানে ছুটে আসেন এবং কিছু না বুঝেই তুলিকে প্রচন্ড মারধর করতে থাকেন। এরপর রিনা তার মাকে আসল সত্যিটা বলে যে তুলি নয়, সেই রোহানকে পেয়ারা খাওয়াচ্ছিল, কিন্তু পল্লবী দেবী তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন এবং মনে মনে বলেন, খুব তো এই কালো মেয়ে বাবার সব জিনিসের উপর অধিকার করে বসছে। এবার আমি দেখাবো মজা, কেমন করে তোকে এই বাড়ি থেকে বের করতে হয় আমিও দেখাচ্ছি।
এই বলে পল্লবী দেবী অসীম বাবুর কাছে তুলির নামে নিন্দা করেন এবং মিথ্যা নালিশ করে বলেন, তুমি এই মেয়ের জন্য কত কি করো, আর আজ কি করেছে জানো? ওই ঝাল পেয়ারা মাখা বাবুকে খাইয়েছে। আজ তো এই মেয়ের জন্য আমার ছেলে মারাই যাচ্ছিল। এর মনে এত হিংসা আমি তো আগে জানতাম না। এইসব শুনে অসীম বাবু ভীষণ রেগে যান এবং তুলিকে ডেকে খুব বকাবকি করেন। এভাবেই দুদিন ছাড়াই পল্লবী দেবী এবং রিনা তুলির নামে মিথ্যা নালিশ করে। তুলির নামে মিথ্যা নালিশ করে অসীম বাবুর চোখে তুলিকে খারাপ করে তোলে। ধীরে ধীরে অসীম বাবু তুলিকে আর পছন্দ করতেন না এবং সে কিছু বলতে এলেই ভীষণ রেগে যেতেন। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তারা তিনজনেই বড় হয়ে ওঠে। এমনই এক রাখি পূর্ণিমার দিনে তুলি বাজারে গিয়ে একটি সুন্দর রাখি কিনে আনে। বাড়ি এসে সে রোহানকে বলে, ভাই, আজকে আমি তোকে রাখি পরাবো, তুই এখানে এসে বস, আমি এক্ষুনি রাখি সাজিয়ে আনছি। তুলি রাখি সাজাতে গেলে রোহান ছুটে রিনার কাছে যায় এবং গিয়ে বলে, দিদি, ওই তুলি দিয়ে আমাকে রাখি পরাতে চাইছে। ওই কালো মেয়ের হাতে আমি রাখি পরবো না, তুই একটা কিছু কর। কি ওর এত সাহস? আমার ভাইকে আমার রাখি পরানোর আগেও রাখি পরাবে? দাঁড়া, ওকে নিয়ে আজ একটা মজা করা যাক, ও তোকে রাখি পরাতেই পারবে না। এই বলে তারা দুই ভাই বোন মিলে যুক্তি পরামর্শ করে তুলির কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তারা সবাই মিলে লুকোচুরি খেলবে। ও তুলির চোখ বেঁধে দেয়। এদিকে রিনা মেঝেতে তেল ফেলে রাখে যাতে করে তুলি সেই তেলে পা পিছলে পড়ে যায়। তুলি এসবের কিছুই জানতো না, তাই সে তাদের সঙ্গে খেলতে শুরু করে এবং ছুটোছুটি করতে গিয়ে তুলির বদলে রোহানি সেই তেলের উপরে পা দিয়ে দেয় এবং পিছনে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। এমন সময় বাড়ির ভেতর থেকে অসিত বাবু ছুটে আসেন। এরপর রিনার সব দোষ তুলির ঘাড়ে চাপিয়ে দেয়। বাবা, দেখলে তো কি করলো? আমাদের খেলতে বলে এখানে ইচ্ছে করে তেল ফেলে রেখেছিল যাতে গিয়ে পা পিছলে পড়ে আমরা আঘাত পাই। কি, এই মেয়ের পেটে পেটে এত ছিল? ও ছোটবেলা থেকে আমার ছেলেকে দেখতে পারে না, ওকে শাস্তি দেবে বলে এভাবে প্ল্যান করেছিল। তুমি আজ এর কিছু একটা ব্যবস্থা করো, হয় ও এ বাড়িতে থাকবে আর না হয় আমি আর আমার ছেলেরা বাড়িতে থাকবো। এমন সময় ঘটনা শুনে অসীম বাবু তার রাগ চেপে রাখতে পারেন না এবং তুলিকে চড় মারেন। তুলি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলায় অসিত বাবু বাড়ি ফিরে এসে পল্লবী দেবীকে বলেন, আজ আমি আমার জন্য সম্বন্ধ দেখে এসেছি, তবে একটি খুব ধনী পরিবার আর অন্যটি গরিব। গরিব পরিবারের কোনো দাবি ছাড়াই বিয়ে করতে চায়। আমি ভাবছি ওখানে তুলির বিয়েটা দিয়ে দেব। তুমি যখন ভেবেছো তাই করো। আর ওই ধনী পরিবার, ওটা কি হবে? ওদের অনেক দাবি, আমি দিতে পারবো না, তাই ভাবছি ওদের বারণ করে দেব। দেখো, আমার কথা শোনো, এভাবে ভালো সম্বন্ধ হাতছাড়া করতে নেই। তোমার তো আরো একটা মেয়ে আছে নাকি, তার কথা একটু ভাবো। হ্যাঁ, কিন্তু রিনা তো এখন পড়াশোনা করছে, ও কি এখন বিয়ে করতে রাজি হবে? রাজি হবে না কেন? ও আমি সব বুঝিয়ে দেব। আর তাছাড়া এরকম ধনী পরিবারের সম্বন্ধ বারবার আসে নাকি? আমার যা গয়নাগাটি আছে, তোমার জমানো টাকা আছে, সেসব দিয়ে আমরা আমাদের মেয়েটাকে বিয়ে দেব। ওর তো একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে নাকি? পল্লবী দেবীর কথায় অসিত বাবু রাজি হয়ে যান। এদিকে তিনি খুব কম খরচে শুধু রেজিস্ট্রি করিয়ে তুলির বিয়ে দেন। কয়েকদিন পর অনেক বড় করে ধুমধাম করে লোকজন খাইয়ে রিনার বিয়ে দেন। বিয়ের পর তার দুই মেয়ে তাদের শ্বশুর বাড়িতে যায়। তুলির বিয়ের পর সে শ্বশুর বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার শ্বশুর বাড়ি পাকা 3 তলা এবং তাতে অনেক চাকর বাকর ছিল। এইসব দেখে শুনে সে অবাক হয়ে গিয়েছিল এবং বলে, এ কি, এ আমি কোথায় এসেছি? আমি তো শুনেছিলাম আমার শ্বশুর বাড়ি মাটির। তুলির কথা শুনে সবাই হেসে ফেলে এবং বিমলা দেবী বলেন, হ্যাঁ, আমরা গরিব নয়, আসলে তোমার বাবা ইচ্ছা করে এই কথাটি সবার কাছে লুকিয়েছেন। তিনি আমাদেরকে তোমার ব্যাপারে সবকিছুই বলেছেন, কিভাবে তোমার সৎ মা আর তোমার ভাই বোনেরা তোমার উপরে অত্যাচার করে। তাই আমরা সবাই মিলে ওনার কথা মতোই কাজ করেছি। কি, বাবা তাহলে সবটাই জানতেন? ইচ্ছা করে আমার থেকে এসব কিছু লুকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, কিন্তু এই ঘটনা জানার পর তুমি সেই বাড়িতে আর ফিরে যেতে পারবে না। এটা ছিল ওনার শর্ত, কারণ তুমি ওই বাড়িতে ফিরে গেলে ওরা তোমাকে ছেড়ে দেবে না, তোমার ক্ষতি চাইবে। তুলি, এখন থেকে তুমি এই বাড়িতে সেফ আছো, যেখানে তোমাকে কেউ কিছু বলতেই পারবে না। তুমি সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারবে। এভাবেই তুলি তার নতুন শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মাঝে মধ্যে অসিত বাবু এসে তার সঙ্গে দেখা করে যেতেন। অন্যদিকে রিনার শ্বশুর বাড়ির লোকজন বড়লোক হলেও তারা রিনাকে একেবারেই সহ্য করতে পারত না। তারা সারাদিন রিনাকে কাজের লোকের মতো খাটাতো এবং তাকে উঠতে বসতে কথা শোনাতো। রাখি পূর্ণিমার দিনে রিনা যখন তার বাপের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল,
এমন সময় তারা তাকে অন্যান্য কাজ দিয়ে ব্যস্ত করে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রিনা তার বাপের বাড়িতে যেতে পারে না। রাতের বেলা সে তার মাকে ফোন করে তার দুঃখের কথা শোনাতে থাকে। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কিভাবে তারা তুলির উপরে অত্যাচার করত সে সব কথা মনে করে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। অন্যের জন্য ফাঁদ ফেললে নিজেকেই সেই ফাঁদে পড়তে হয়।